আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সেটা হচ্ছে যে কারাগারকে একটা মৃত্যু কূপে পরিণত করা হয়েছে। এই অবস্থা সব দিন থাকবে না। এই এই কারাগারে যাদেরকে হত্যা করা হচ্ছে তাদেরকে খাওয়া না দিয়ে হত্যা করেছে, তাদেরকে অসুস্থ বানায় হত্যা করেছে, তাদের চিকিৎসা না দিয়ে হত্যা করেছে। এবং উনি এটাও বলছেন যে কারাগার থেকে যখন মুমূর্ষু অবস্থা হয়, যখন মারা যায়, এই সময় হাসপাতালে নিয়ে যায়, মানে রাস্তার মধ্যেই মারা যায়, এই করে আওয়ামী লীগ নেতা কর্মীদের হত্যা করা হচ্ছে। প্রত্যেকটার বিচার হবে। উনি বলছেন যে শুধুমাত্র রাজনৈতিক বিচার না, আজকে যারা এই এই কারাগারগুলোর দায়িত্বে আছেন কেউই পার পাবে না। তার মানে ওনারা যদি ক্ষমতায় আসেন, এদের কাউকে ছাড়বেন না, উনি প্রত্যেকের বিচার করবেন। এই কারাগারের দায়িত্বে মানে কারাগার কর্তৃপক্ষ যারা আছেন, কর্মকর্তা আছেন, তাদেরকে কিন্তু বলছেন যতজন এই জিনিসটা জড়িত আছে এটা তারা সব জানেন, এবং তারা এই কারাগারের ব্যাপারটা ওনারা দেখবেন, এবং আওয়ামী লীগ নেতা কর্মীদের হত্যাকাণ্ডের বিচার করবেন, কারা হত্যাকাণ্ডের বলে ইনি অভিহিত করলেন। বলছেন যাতে উনি বলছেন যে আমরা আবার আসবো, আমরা যখন আসবো তখন যেন এই কাজগুলো আমাদের জন্য সহজ হয়, যেন এই বিচারগুলো সহজ হয়। এবং উনি ডিটারমিনেশন করছেন যে ইন্ডেমনিটি দেওয়া কোনো কাজ হবে না। কারণ আমি 35 বছর পরে হলেও যে ইন্ডেমনিটি উঠায় নিয়ে আমি বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করেছিলাম। আমি যুদ্ধাপরাধীদের বিচার করেছি। ইন্ডেমনিটি কোনো কাজে আসবে না, এই ইন্ডেমনিটি থাকবে না। বলছে, উনি বলছে যে আমি চেষ্টা করব, আমি যখন ক্ষমতা যে ইন্ডেমনিটি উঠে দিয়া এই বিচারগুলো আমি করবো। তবে উনি প্রত্যেকে বলছেন একটা রেকর্ড রাখার জন্য প্রত্যেকে যেন একটা মামলা করেন। হ্যাঁ, উনি আওয়ামী লীগের নেতা কর্মী এবং যারা ক্ষতিগ্রস্ত বলছেন যে প্রত্যেককে আমরা সহযোগিতা করব, এবং প্রত্যেকের কাছেই এটা মেসেজটা যেন পৌঁছানো হয় যে আমরা যখনই সুযোগ পাই তখনই এই নির্যাতন বা এই ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণের ব্যবস্থা করব। আহ বলছে যে এবং তার শেষ ভাবে উনি যেটা বলছেন যে কোনো চক্রান্ত করে কিছু হবে না, আমি বাংলাদেশে ফিরে আসছি। এটা কিন্তু খুব বলছে আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে, তাতে কি আছে, আমার কিছু আর এইসব মৃত্যুদণ্ডকে আমি পরোয়া করি না। উনি এক্স্যাক্টলি বলছেন তারা আমাকে মৃত্যুদণ্ড দিচ্ছে কিন্তু আমি এগুলো পরোয়া করি না, আমি আসবই, সময় মতো আমি দেশে আসবো। তবে উনি বলছেন যে দেশের যেভাবে হোক দেশে ফিরে উনি ফিরে আসবেন। তো উনি যখন বলেন যে আমি ফিরে আসবই, এবং তখন তো একটু বোঝাই যায় তার নেতাকর্মীকে উনি উৎসাহিত করতেছেন যে সবাই যেন ফেরত আসে এবং ইয়ে করে। বলছে আমি মৃত্যুদণ্ডের পরোয়া করি না, আমার মৃত্যুদণ্ড আমি পরোয়া করি না, আমি আসবো, দেখা যাক কি হয় এখন। তাহলে নেতা কর্মীদের প্রতি নিশ্চয়ই এরকমই নির্দেশ থাকবে। যে নিশ্চয়ই উনি রুট লেভেলে কথা বলেন, ওনার নেতাদের কথা বলেন, সেই কথাগুলি তার এখানে উনি বলেন না, উনি জেনারেল ওনার বক্তব্য। আমি এটা প্রথম বলেছি, এই প্রথম শেখ হাসিনা আওয়ামী লীগের ইয়ের কি বলে, উপর যে নিষেধাজ্ঞা আছে, রাজনৈতিক কর্মকাণ্ড যে নিষেধাজ্ঞা, এটা প্রত্যাহারের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে। যদিও ওই সরকার অবৈধ নির্বাচনের মাধ্যমে আসছে এই কথাও বলছেন, কিন্তু তারপরে উনি বলছেন যে উনি ওই যে মাঝখানে হিউমার করছে, আমি জন্য মাথা থেকে হারিয়ে গেছে, মাঝখানে ওই যে বলছে না যে প্রথম পুরুষ প্রধানমন্ত্রী দেখি কি করে, যে উনি চালিয়েছেন হলো 20 বছর 7 মাস, এরকম কিছু একটা চালিয়েছেন। 20 বছর 7 মাস চালিয়েছেন, বললেন যে আমি 20 বছর 7 মাস চালিয়েছি। আর খালেদা জিয়া 91 থেকে খালেদা জিয়া দুজন মহিলা প্রধানমন্ত্রীর পরে একজন পুরুষ প্রধানমন্ত্রী আসছে। দেখা যাক না উনি কি করেন, আমরা দেখতে চাই পুরুষ প্রধানমন্ত্রী কত সফল হন। তবে এই পুরুষ প্রধানমন্ত্রীর কাছে প্রথম দাবি তোনার যে আওয়ামী লীগ উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য। না, একদম নাম উল্লেখ না করে এই পুরুষ প্রধানমন্ত্রী বলছেন আর কি। তো এটা তারেক রহমানের জন্য সৌভাগ্যের যে তাকে শেখ হাসিনা এই মর্যাদা দিচ্ছেন। একদম মেন্টাল চাপের মধ্যে যে এরকম জোক করতে পারে, ফান করতে পারে, এইটা আমি আজকে প্রথম দেখলাম। কি মেন্টাল চাপ, একজনের ফাঁসির আদেশ দেওয়া একজন ব্যক্তি, সে ফান করতেছে। তারপরে এই মুহূর্তে জানেন যে এই মুহূর্তে সারা বিশ্ব একটা অস্থিতিশীল পরিস্থিতিতে আছে। আমেরিকা ইসরায়েল আক্রমণ করেছে ইরানের উপর, ইরান আবার বোম্বিং করছে বিভিন্ন জায়গায়, এদিকে পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধ চলছে, এদিকে বেলুচিস্তান স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, চতুর্দিকেই রক্তের হোলি খেলা। এরই মধ্যে আবার বাংলাদেশ থেকে সাদিক কাইম, জামাত ইসলাম, ওরা আবার মিছিল করছে যে ওই সে একই অবস্থা, দিল্লি না ঢাকা, আবার দিল্লি দিল্লি, দিল্লির আগ্রাসন রুখে দাঁড়াও। আমি বুঝি না যে ইরানে আক্রমণ করছে আপনার আমেরিকা আর ইসরায়েল, এর মধ্যে দিল্লির আগ্রাসন কোত্থেকে পাইলেন? আসলে এগুলোর কি কোনো খেয়ে দেয় কোনো কাম নাই, নাকি বুদ্ধিশুদ্ধি নেই, তাও বুঝি না। আবার দুই একজন তো ইংলিশে বক্তৃতা দিচ্ছেন, ভুলে ভরা ইংলিশ, জাতিসংঘের ইয়ে করে। তা আমার কাছে মনে হয়
যে জামাতি ইসলাম ভাইয়েরা, আপনারা বাংলাদেশে এইসব মিছিল মিটিং করে কি করবেন, তার চেয়ে আপনারা তো চলে যেতে পারেন আফগানিস্তান। আরো বড় কথা হচ্ছে যে আপনাদের এই ভাইয়েরা, আপনাদের সৎমার ভাইয়েরা তো পাকিস্তানে আমেরিকান এম্বাসিতে আক্রমণ করছে, আপনারা করেন না কেন? এটা সম্বন্ধে গুলশান না বনানী 2 নম্বরে না, ওখানে আক্রমণ করে বসেন না কেন? হুদা কামে কেন আমগরে কষ্ট দিতে যান, ওখানে আক্রমণ করেন। আপনাদের এত হেডাম, এত কিছু, আপনারা মারেন না কেন? হেন অযথা পাবলিক কষ্ট দিচ্ছেন। তো এই যখন অবস্থা, এই অবস্থা আবার দেখছেন যে আদিলুর রহমান, ওই যে তত্ত্বাবধায়ক ইনুচ্চার যে পান্ডা, সে যাওয়ার সময় এয়ারপোর্টে তাকে আটকাইছে, কি কি বিষয়ে জিজ্ঞেস করে জানি না। আবার এদিকে ইনুচ্চার অবস্থাও দেখছেন, তিনি 1 বছর এসএসএফ এর নিরাপত্তা নেবেন। আপনার স্মরণ আছে যখন আপনার 96 সালে বলা হয়েছিল যে ক্ষমতায় যাওয়ার পরে আজীবন পাবে এই শেখ হাসিনা বা শেখ পরিবারের লোকজন, এটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। বাংলাদেশে এখন পর্যন্ত মনে কোনো সরকারি দল বা বিরোধী দল ক্ষমতা থেকে গেলে ওনারা 1 বছরের নিরাপত্তা পায় না, কিন্তু ওনার জন্য নিরাপত্তার ব্যবস্থা, বিশেষ নিরাপত্তা। কার জন্য? ডাক্তার ইউনূসের জন্য। উনি নিজে স্বাক্ষর করে নিজের নিরাপত্তা নিজে নিশ্চিত করে গেছেন। তো এইভাবে চলছে বাংলাদেশের অবস্থা। তো এর ভিতরে আপনার ব্যানার এবং হেডলাইনে দেখছেন যে আমি শিরীন শারমিন চৌধুরীর কথা বলছি। হ্যাঁ, আমি স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কথা বলছি, যেটা আজ থেকে 14-15 মাস আগে একবার খবর উঠেছিল যে উনি পদত্যাগ করেছেন স্পিকার পদ থেকে। সেটা রাষ্ট্রপতির কাছে দিয়েছেন, রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। আবার বিভিন্ন বিজ্ঞজনরা বলেছেন যে না, এভাবে উনি পদত্যাগ করতে পারে না, যেহেতু উনি স্পিকার, তিনি পরবর্তী সংসদ গঠিত না হওয়া পর্যন্ত, স্পিকার না নির্ধারণ না করা পর্যন্ত তিনি পদত্যাগ করতে পারেন না। এগুলো নিয়ে দ্বিমত ছিল, কিন্তু কখনোই আমরা শিরীন শারমিন চৌধুরীকে সরাসরি কোথাও দেখিনি বা কোনো নিউজও পাইনি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে শিরীন শারমিন চৌধুরী আসলে আছেন কোথায়? উনি কি জীবিত? উনি কি মৃত? উনি কি গুম? ওনাকে অ্যারেস্ট করে রাখা আছে? উনি কি জেলখানায় আছে? উনি কি সেনাবাহিনীর কাছে কোথায় আছে? কেউ কি জিজ্ঞেস করেছি আমরা? সারা বাংলাদেশের মধ্যে একজন ব্যক্তিও কি জিজ্ঞেস করেছে যে উনি কোথায় আছেন? আর উনি যদি সেনাবাহিনীর কাছে না থাকে, পুলিশের কাছে না থাকে, গুম হয়ে না থাকে, বা আপনার এই অ্যারেস্ট হয়ে না থাকে, ওনার সামনাসামনি আসা উচিত। ওনারও অনেক কিছু পরিষ্কার করা উচিত যে আসলে কি কি হয়েছে ওনার সাথে। নতুন সরকার এসেছে, ওনাদের কোনো স্পিকারের প্রয়োজন নেই, ওনারা ওনাদের সাংবিধানিকভাবে যা যা আছে ওইভাবে করেছেন। যদিও আমরা জানি না যে স্পিকার নাই, ডেপুটি স্পিকারকে ডাকা হয়েছে কিনা তা জানি না। যদিও সংবিধানে কথা আছে স্পিকার না থাকলে ডেপুটি স্পিকারকে দিয়ে শপথ করানো যায়, সেটা ডেপুটি স্পিকারকে ওনারা চাইলে জেলখানা থেকে 3 ঘন্টার প্যারোলে মুক্তি দিয়ে এনে এগুলো করাতে পারতো, তাও করার নাই। ঠিক আছে ভাই, কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে এই শিরীন শারমিন চৌধুরী কোথায়? উনি আসলে কোথায় আছেন? দেখেন, ওনাকে শেখ হাসিনা নিজের মেয়ে ঘোষণা দিয়েছিলেন, উনি 2 বার স্পিকারের দায়িত্ব পালন করেছেন, ওনাকে শেখ হাসিনা নিজের শ্বশুরবাড়ির আসন থেকে পাশ করিয়ে এনেছিলেন, সংসদ সদস্য বানিয়ে এনেছিলেন। সেই ব্যক্তিটি আজকে কোথায় আসলে? যদি উনি থাকে, উনি যদি জীবিত থাকে, বা উনি যদি সেনাবাহিনীর হাতে না থাকে, পুলিশ বাহিনীর হাতে না থাকে, তাহলে আমি আশা করব যে উনি আমাদেরকে জানাক যে ওনার আসলে কি অবস্থা, এই 18 মাস কেন উনি নিশ্চুপ, ওনার উপর কি কি অবিচার হয়েছে, বা উনি কি চাচ্ছে, এটা আমার জানার খুব ইচ্ছা। এবং আমার মনে হয় সারা বাংলাদেশের যারা আছেন, আমাদের ভাই বোন যারা আছেন, আওয়ামী লীগ সমর্থক যারা আছেন, কর্মী ভাইয়েরা যারা আছেন, সমমনা সংগঠনের যারা আছেন, মানবাধিকার সংগঠন যারা আছেন, সকলে মিলে দাবি জানানো উচিত শিরীন শারমিন চৌধুরী কোথায়। কোথায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী? ওনাকে জনসম্মুখে আনা হোক, বা ওনার বিরুদ্ধে কি করেছেন, ওনাকে কি গুম করে রাখা হয়েছে, ওনাকে কি সেনাবাহিনী গ্রেপ্তার করে রেখেছে, পুলিশ গ্রেপ্তার করেছে, বা জেলখানায় দিয়েছে, এটা পরিষ্কার হওয়া উচিত। জাতির সামনে ওনার বিষয়টা পরিষ্কার করা উচিত। এবং আমি দাবি জানাচ্ছি যে কোথায় শিরীন শারমিন চৌধুরী, এই বিষয়টায় সকলে মিলে একটু সোচ্চার হন, তারপরে আমরা দেখি যে আসল কাহিনী কি। আপনারা জানেন, মধ্যপ্রাচ্য একটি অগ্নিগর্ভ সময় অতিক্রম করছে, যে সময়টাতে ইরানের মতো একটি রাষ্ট্র, যে রাষ্ট্রটি গত 5000 বছরের ইতিহাস সমৃদ্ধ, ঐতিহ্য সমৃদ্ধ, পার্সিয়ান সিভিলাইজেশন বা পারস্য সভ্যতা একমাত্র হালাকু খানের সময়ে একবার আক্রান্ত হয়েছিল তার সাম্রাজ্য। এই ছাড়া পৃথিবীর ইতিহাসে আমরা যতটুকু সময় সম্পর্কে ধারণা রাখি, জানি, কোনো সাম্রাজ্যই
আপনি রোমান সাম্রাজ্য বলেন, ওসমানীয় খেলাফত বলেন, ব্রিটিশ এম্পায়ার বলেন, কেউই কিন্তু এই পারস্য সভ্যতাকে পরাজিত করে পারস্য সভ্যতা দখল করতে পারেনি। ইসলামের প্রথম যুগে ইরানে ইসলাম ধর্ম গিয়েছে দাওয়াত হিসেবে এবং ইরানের মানুষ মুসলিম হয়েছে। পরবর্তীতে সেই মুসলমানরা তাদের নিজস্ব একটি ধারা, যেটাকে তারা শিয়া সম্প্রদায় বা তারা মনে করে সেটাই সহি ইসলাম, এই শিয়াদের দেশ ইরান। যাকে হত্যা করা হলো দুদিন আগে, আয়াতুল্লাহ আলী খমেনি। তিনি 1981 সালে প্রথমে ইরানের রাষ্ট্রপতি হন। 8 বছর রাষ্ট্রপতি থাকার পর 1989 সালে তিনি আয়াতুল্লাহ হন, অর্থাৎ তিনি তাদের ধর্মীয় গুরু। ইরান শিয়া রাষ্ট্র হিসেবে তাদের রাষ্ট্রের সর্বোচ্চ নেতা যিনি, তিনি হবেন একজন ধর্মীয় নেতা এবং তার নির্দেশেই রাষ্ট্রের সমস্ত গণতন্ত্র সমাজতন্ত্র যেই তন্ত্রই থাকুক সেটা পরিচালিত হবে এবং তিনি হবেন সুপ্রিম লিডার অব দ্য কান্ট্রি। এই সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খোমেনিকে আমরা যদি অ্যাসেস করতে যাই যে ইরানের রাজনীতিতে, বিশ্ব রাজনীতিতে, মুসলিম বিশ্বের রাজনীতিতে তার অবদান কি, এটা দুইটা অংশ। একটা অংশ হলো যে তিনি টিকে থেকেছেন, কার বিরুদ্ধে টিকে থেকেছেন? পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে টিকে থেকেছেন। তিনি যখন 1979 সালে ফ্রান্স থেকে এসে যখন তারা তাদের ইরানে ইসলামী বিপ্লব রেভলিউশন যখন সার্থক হয়, রেজা শাহ পাহলভি যখন দেশ থেকে বিতাড়িত হয়ে পালিয়ে যায়, তখন তারা ক্ষমতা গ্রহণ করে। প্রথমে ধর্মীয় গুরু ছিলেন রুহুল্লাহ খামিনি। রুহুল্লাহ খামিনির পর এই আয়াতুল্লাহ আলী খমেনি তাদের সর্বোচ্চ ধর্মগুরু হন, ধর্মীয় নেতা হন। তার সময়ে ইরানকে বহুবার আমেরিকা অ্যাটাক করার চেষ্টা করেছে। তার উপরে ইসরায়েল রাষ্ট্র ইরানের সরাসরি শত্রু। কেন শত্রু? কারণ ইরান মনে করে ইসরায়েলের যে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর সময়ে আরব ভূমিতে ইসরায়েলের যে অবস্থান, এই অবস্থানটিকে ইরান কখনো ন্যায্য মনে করেনি এবং ইরান সবসময় এটার বিরোধিতা করে এসছে। এবং ইরান বলেছিল, আপনারা জানেন যে এই আয়াতুল্লাহ আলী খমেনি এবং আহমেদিনেজাদ যখন ইরানের প্রেসিডেন্ট ছিলেন, তখন এই দুইজনই একটি কথা বলেছিলেন যে বিশ্ব মানচিত্রে ইসরায়েল থাকবে না। এই কথাটি বলার পর থেকে ইসরায়েল এবং আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে যে এই ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ হতে দেবে না। শুধু যে তা মানে এই বিষয় তা না, এর আগেও ইরান কিন্তু যখন 1979 সালে যখন তাদের বিপ্লবের পর আমেরিকার 50 জন নাগরিককে জিম্মি করে রেখেছিল। 3-4 বছর পর্যন্ত এটা নিয়ে যুদ্ধ দেন দরবার অনেক কিছু হয়েছে, 4-5 বছর পরে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তা এখন সেই থেকে ইরানের সাথে, অর্থাৎ ইসলামী বিপ্লবের প্রথম দিন থেকে আজকে পর্যন্ত ইরানের সাথে আমেরিকার কখনো সম্পর্ক ভালো ছিল না। কাজ চালানোর সম্পর্ক ছিল এমনও না। আপনারা জানেন ইরান হচ্ছে একটি জ্বালানি সমৃদ্ধ দেশ। ইরানের তেহরান, তাবরিজ, সিরাজ, ইস্পাহান, এইসব বড় বড় শহরগুলো পুরো বিশ্বের মানে পরিচিত শহর। এই শহরগুলোর মূল ভিত্তি হচ্ছে তেল। অথচ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ প্রকাশ্য বাজারে তেল বিক্রি করতে পারে না আমেরিকার স্যাংশনের কারণে। তো এই তেলগুলা কোথায় যায়? রাশিয়ার নিজের তেল আছে, রাশিয়া কিনে না। চায়নার যে অয়েল সিকিউরিটি, পাওয়ার সিকিউরিটি, এটা মূলত দিয়ে রেখেছে ইরান। ইরান থেকে ইন্ডিয়াও কিন্তু গোপন পথে তেল কিনে। অথচ এই ইরানের দুর্দিনে আমেরিকার বিরুদ্ধে চায়না কিন্তু সরাসরি মাঠে নামতে পারেনি। চায়না বলছে আকারে ইঙ্গিতে, ডান দিকে বাম দিকে কথা বলছে, কিন্তু সরাসরি আমেরিকা যেভাবে ইসরায়েলের পক্ষ হয়ে এখানে যুদ্ধ করতে এসছে, ব্রিটেন যেভাবে বলছে যে আমাদের ঘাঁটি ব্যবহার করতে দেব, জার্মানি যেভাবে বলছে, ফ্রান্স যেভাবে বলছে আমাদের যুদ্ধ বিমান ব্যবহার করতে দেব, অথবা আমরা ইসরায়েলের উপরে বা আমেরিকান স্থাপনার উপরে যদি কোনো
আক্রমণ আসে, সেই আক্রমণ প্রতিহত করতে তাদের প্রযুক্তি ব্যবহার করতে দিবে। কিন্তু সেই ক্ষেত্রে রাশিয়া অথবা চায়না সেদিকে ততটা এগিয়ে আসেনি, আসার কথাও না। কারণ আমেরিকার বাজার, ইউরোপের বাজার তাদের দরকার। একটা উন্নয়নশীল দেশ চায়না, তাদের পক্ষে সেই রিস্কটা নেওয়া সম্ভব না। তো এই অবস্থায় আমেরিকা এসে আয়াতুল্লাহ আলী খমিনিকে ঘরের ভিতরে হত্যা করলো। শুধু কি তাকে, সেনাবাহিনীর প্রধান, রিপাবলিকান গার্ডের প্রধান, এইরকমভাবে এর আগে কাসেম সোলেমানি একজন প্রেসিডেন্টকে আকাশে বিমান বিধ্বংস করে হত্যা, এইভাবে নানানভাবে, অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড লিডার যা ছিল সবে হত্যা করা হয়েছে। শুধু প্রেসিডেন্ট পেজাশকিয়ান এখনো বেঁচে আছেন। এই ছাড়া বাকি টপ লেভেলের লিডার বেশিরভাগে নিহত। ওদেরকে হত্যা করা হয়েছে বর্বরচিতভাবে, যেটা যুদ্ধ অথবা কোনোভাবেই সমর্থনযোগ্য না। তো আমেরিকার সাথে যুদ্ধ করতে গেলে এখনের যুদ্ধ তো স্থলভিত্তিক যুদ্ধ হয় না, এখনের যুদ্ধ আকাশভিত্তিক হয়। এক দেশ থেকে আরেক দেশে যুদ্ধ করা যায়, তার ভূমিতে যাওয়া লাগে না, আকাশপথ ব্যবহার করে, আপনাকে ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুদ্ধ করা যায়। তো ইরানের বিরুদ্ধে যে যুদ্ধটি, এই যুদ্ধটিতে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আমেরিকা ইরানকে পরাজিত করেছে, কিন্তু সত্যিকার অর্থে ইরানের যে রাজনৈতিক মানচিত্র সেটা বদলে যাবে এটা আমি বিশ্বাস করি না, বিশ্বাস করার কোনো কারণ নেই। যদি ইরানের ভেতর থেকে কোনো বিদ্রোহ বিপ্লব সফল না হয়, তাহলে কোনোভাবেই আমেরিকা আয়াতুল্লাহ আলী খমেনিকে হত্যার মাধ্যমে এই দেশের শাসন ব্যবস্থাকে বদলাতে পারবে না, নতুন কাউকে ক্ষমতায়ও আনতে পারবে না। যদি না ঘরের ভিতরে কুকুর তৈরি করা যায়, যেমনটা কামড়াকামড়ি করে টাকা দিয়ে, অর্থ দিয়ে তাদেরকে দিয়ে মাঠে নামানো যায় এবং সেটা সফল করা যায়, সেটা আপাত দৃষ্টিতে পারবে বলে মনে হচ্ছে না। আমেরিকার ইচ্ছা ইরানকে 3-4 ভাগ করে আলাদা আলাদা ছোট ছোট দেশ করা, যাতে এটা আর কোনো শক্তিশালী দেশ না থাকতে পারে। এখন বিষয় হচ্ছে আয়াতুল্লাহ আলী খমেনির সফলতা যেটা, সেটা হলো টিকে থাকার সফলতা। উনি 40 বছরের উপরে টিকে ছিলেন আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে। কিন্তু দেশ, সমাজ, রাষ্ট্র, পৃথিবীর জন্য কি করেছেন? এই যে মনে করেন হামাস এবং হিজবুল্লাহ, এই দুইটা বাহিনীর যে জন্ম এবং এদের বিকাশ এবং এদের হাতে অস্ত্র যাওয়া, এইটা কিন্তু মূলত ইরানের তত্ত্বাবধানেই হয়েছে। এই মধ্যপ্রাচ্যে যত অশান্তি, যত ঝামেলা, এই ইসরায়েলকে থ্রেট দেওয়া, আমেরিকাকে থ্রেট দেওয়া, আসলে মানে ডাল নাই তলোয়ার নাই, নিধিরাম সর্দারের মতো বুদ্ধিভিত্তিকভাবে কাজ করার ফলে দুবাই, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, দেখেন এরা কিন্তু বিশ্বে অর্থনৈতিক মোড়লে আস্তে আস্তে পরিণত হয়েছে। আমেরিকা বলেন, ইউরোপ বলেন, এশিয়া বলেন, সবাই কিন্তু তাদেরকে আজকে কাউন্ট করে। কেননা তারা আমেরিকার সাথে সমঝোতার ভিত্তিতে তাদের অর্থনীতির ভিতকে মজবুত করেছে এবং পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। অন্যদিকে ইরান, সবচাইতে প্রাচীন সভ্যতা মধ্যপ্রাচ্যের সেই দেশটি, এত সম্পদ নিয়ে, এত তেল নিয়ে তারা কিন্তু ফকিন্নি হয়ে গেছে। তাহলে এই দায়টা কার? এই দায়টা হচ্ছে শাসন যারা করেছে তাদের। আয়াতুল্লাহ আলী খমেনি তিনি এটা থেকে মুক্তি পেতে পারেন না। এরপরে দেখেন পারমাণবিক অস্ত্র তৈরি করবে ইরান, এই জন্য তারা সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, পৃথিবীর সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। যদি তারা অতদিনে পারমাণবিক অস্ত্র তৈরি না করে, তারা যদি বিশ্বের সাথে তাল মিলিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে দেশটাকে সত্যিকার অর্থে একটা জার্মানির মতো, জাপানের মতো দেশ করে ফেলতে পারত, তাহলে আমেরিকার কোনো ক্ষমতা ছিল না যে তাদের পারমাণবিক কর্মসূচিকে ঠেকানোর। কিন্তু ইরান সেই পথে যায়নি, কট্টর পথে গেছে। কট্টরপন্থা পৃথিবীর কোনো দেশে, হিন্দুইজম, বুদ্ধিজম, খ্রিস্টানিটি যখনই বলেন, সভ্যতার হাজার হাজার বছরকে যদি আপনি তুলনা করে দেখেন, তাহলে দেখবেন যে তারা কখনো সফল হয়নি। তারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা জাতিকে, একটা সময়কে, একটা রাষ্ট্রকে সাপ্রেস করেছে, জোর করে ক্ষমতা দখল করে রেখেছে, কিন্তু বিশ্ব দরবারে তারা কিন্তু দাঁড়াতে কখনো পারেনি। এখন তাহলে আমি যেটা বলতে চাই, ইরানের রুহুল্লাহ পর আয়াতুল্লাহ আলী খমেনি রাষ্ট্রে টিকে ছিলেন, রাষ্ট্রটি টিকে ছিল, কিন্তু মধ্যপ্রাচ্যের সবচাইতে দরিদ্রতম রাষ্ট্রগুলার একটিতে পরিণত হয়েছিল। এক। দ্বিতীয়ত, মানুষ সমাজটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলছে। ইসলামিক নিয়ম কানুন এমন শক্তভাবে তারা প্রয়োগ করার চেষ্টা করেছে এই একবিংশ শতাব্দীতে এসে, সেটা সমাজের একটা বৃহৎ অংশ, অর্ধেকের মতো অংশ সেটাকে অ্যাকসেপ্ট করেনি। না করার ফলে সমাজে
বিভাজন হয়েছে। আপনি যদি ফ্রান্সে যান, ইংল্যান্ডে আসেন, স্পেন, পর্তুগাল, নরওয়ে, সুইডেনে যান, দেখবেন হাজার হাজার ইরানের মানুষ দেশ ত্যাগ করে এইসব দেশে আপনার অ্যাসাইলাম গ্রহণ করেছে, অর্থাৎ রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে তারা নিজ দেশ ছেড়ে চলে এসছে। তো এই যে আশাটা, এটা কিন্তু আনন্দের আশা নয়। পৃথিবীর সব দেশেই এক দেশ থেকে আরেক দেশে মানুষ মাইগ্রেট হবে, সেটা স্বাভাবিক প্রসেস। কিন্তু রাজনৈতিক আশ্রয়, জীবনের ভয়ে নিজের দেশে থাকতে পারছে না, সেই ভয়ে তারা যখন দেশ খোঁজে তখন বুঝতে হবে তাদের দেশ তাদের জন্য নিরাপদ ছিল না। তো এই নিরাপত্তাটি আয়াতুল্লাহ আলী খোমেনি দিতে পারেননি। আর যদি আপনি আমেরিকার কথা বলেন এবং ইসরায়েলের কথা বলেন, ইরাক যখন মাথাচাড়া দিয়ে উঠছিল তখন ইরাক বলেছিল তার কাছে স্কার্ট ক্ষেপণাস্ত্র, ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র, অমুক তমুক অনেক কিছু আছে। আমাদের দেশে হাটে মাঠে ঘাটে, স্কুলে মাঠে ময়দানে ইরাকের মানে মনে হয় যেন সাদ্দাম হোসেন আজকে আমেরিকাকে পরাজিত করে ফেলছে, পুরা মধ্যপ্রাচ্য দখল করে নিচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত সাদ্দামের পরিণতিটা আমরা দেখেছি। আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে এই আধুনিক বিশ্বে আপনি যদি টিকতে হয়, আপনি যদি বুঝতে হয় যে আপনার রাষ্ট্র সমাজ পৃথিবীর সাথে তাল মিলাতে হবে, তাহলে আপনার ধর্ম আপনি করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ধর্মকে ব্যক্তির উপরে, সমাজের উপরে, রাষ্ট্রের উপরে, মানুষের উপরে চাপিয়ে দিলে হবে না। আপনাকে সেকুলার চিন্তা চেতনা নিয়ে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই অ্যাকোমোডেশন দিয়ে যদি আপনি আগাতে পারেন তাহলে আপনি আগাতে পারবেন। আজকের পৃথিবী হচ্ছে প্রযুক্তির পৃথিবী, বিজ্ঞানের পৃথিবী। ইসরায়েলে 3টি সন্তান জন্মগ্রহণ করলে তার 2টি হয় বিজ্ঞানী। আর আমার দেশ, আপনার দেশ মধ্যপ্রাচ্যে 10 জন না 10,000 সন্তান জন্মগ্রহণ করলেও একজন বিজ্ঞানী হবেন কিনা সেটা সন্দেহ আছে। নজরুল দুঃখ করে বলেছিলেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজছি কোরআন হাদিস চষে। তিনি বলতে চেয়েছিলেন যে পৃথিবীর মানুষ চাঁদের দেশে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, নতুন নতুন তথ্য আবিষ্কার করছে, বিজ্ঞানের নতুন নতুন সূত্র আবিষ্কার করে জীবনকে বদলে দিচ্ছে। আর আমাদের মৌলানারা, আমাদের ধর্মগুরুরা রাত দিন এই মাদ্রাসা মুক্তব গেটে কোরআন হাদিস চষে ওই বিবি তালাক কিভাবে দিলে হবে, 3 বিয়া করবেন নাকি 4 বিয়া করবেন, 2 বিয়া নাকি 3 বিয়া জায়েজ, কয় বিয়া করলে লাভ হবে, এইসব নিয়ে বাথরুমে যেতে ডান পা দিবেন নাকি বাম পা দিবেন, স্ত্রী সহবাস করতে কোন দোয়া পড়বেন, এইসব নিয়ে ব্যস্ত। এই যে আধুনিক বিশ্বে যদি টিকতে হয়, মুসলমানদের যে চারদিকে পরাজয়, এর মূল কারণ হচ্ছে শিক্ষা। মুসলমানের ধর্ম কোনো সমস্যা নয়, সমস্যাটা হচ্ছে শিক্ষা। আপনি দেখেন আফগানিস্তানের সবচাইতে বড় নেতাকে 2 দিন আগে পাকিস্তান হত্যা করলো। পাকিস্তান কেন হত্যা করলো? জীবন কি খোমেনির চাইতে ওনার জীবনটা কি কম? তিনি আমেরিকার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করেছেন, তিনি যুদ্ধ করেছেন রাশিয়ার বিরুদ্ধে। আফগানিস্তানে তিনি বছরের পর বছর যুদ্ধ করে তিনি এই আফগানিস্তানে একটি তালেবানি সরকার করেছেন। তো তালেবানি সরকার করা তালেবানকে আমি সমর্থন করি না। আমি মনে করি এটা প্রাগৈতিহাসিক, এটা কোনো বর্তমান বিশ্বের সাথে, মানুষের জীবনের সাথে, ইসলামের সাথেও সাংঘর্ষিক। সুতরাং তাকে আমি সমর্থন করি না। কিন্তু তাকে এইভাবে হত্যা কেন করা হবে? যেমনটা আমি খামেনির হত্যাকেও সমর্থন করি না, তার হত্যাকেও সমর্থন করি না। 3 দিনের মাথায় 2 জন ধর্মগুরু নিহত হলেন নির্মমভাবে, একজন মুসলমানের হাতে আর একজন খ্রিস্টানের হাতে বা এহুদির হাতে। তা এখন বিষয়টা হচ্ছে, মুসলমান বিশ্বের আমরা ইরাককে দেখেছি, আমরা এই সিরিয়াকে দেখেছি, আমরা দেখেছি লিবিয়াকে, কোথাও তারা দাঁড়াতে পারেনি। এখন মুসলমান যদি শিক্ষা না নেয় যে আমরা আসলে আমাদের সন্তানকে মাদ্রাসায় পড়াবো নাকি জ্ঞান বিজ্ঞানে উন্নত করব, কারণ আজকের দিনে ধর্মশিক্ষা আধুনিক জীবনে খুব ইজি হয়ে গেছে। আপনি ধর্ম শিখতে চাইলে আপনাকে কেউ স্টপ করতে হবে না। কিন্তু আপনি যদি ধর্ম শিক্ষার পাশাপাশি বিজ্ঞান শিক্ষায়, প্রযুক্তি শিক্ষায়, এখন দেখেন স্যাটেলাইট ছাড়া আপনার চলে না, ইন্টারনেট ছাড়া আপনার চলে না, কম্পিউটার ছাড়া চলে না, মোবাইল ছাড়া চলে না, টেলিভিশন ছাড়া চলে না। কিন্তু আপনি কথায় কথায় বলছেন যে আল্লাহ এহুদি নাসারার হাত নাচতে নাবুদ করে দাও, কিন্তু আপনি তো তাদের প্রযুক্তি দিয়েই চলছেন। এখন যতদিন পর্যন্ত আপনার ধর্মের ভিতর থেকে কোনো প্রযুক্তি বাইর করতে না পারবেন, তাহলে তো আপনি তার প্রযুক্তিতেই চলবেন। তো তার প্রযুক্তিতে চলে তার বিরুদ্ধে আপনি দাঁড়াবেন, এটা সম্ভব না। এটা শুধুমাত্র একটা সার্টেন টাইমের জন্য, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছরের জন্য আপনার দেশকে, আপনার জাতিকে, আপনার সমাজকে আপনি পিছনে দিতে পারবেন, কিন্তু আপনিও আগাতে পারবেন না, রাষ্ট্রকেও আগাতে দিবেন না, মানুষের জীবনকেও বদলাতে দিবেন না। আমি মনে করি এই ইরানের থেকে, এই আফগানিস্তান থেকে, এই সিরিয়া থেকে, এই লিবিয়া থেকে, এই ইরাক থেকে আমাদেরকে একটা শিক্ষা নিতে হবে যে আমরা মুসলমান, সেটাই সবচেয়ে বড় কথা।
এটা মনে করার কোনো কারণ নেই। মুসলমানের পাশাপাশি আমাদেরকে বিজ্ঞান শিক্ষায়, আধুনিক জ্ঞান বিজ্ঞানে উন্নত হতে হবে। বিশ্ববিদ্যালয় মাদ্রাসা কেন্দ্রিক হবে না, বিশ্ববিদ্যালয় হবে প্রকৃতি জ্ঞান, বিজ্ঞান ভিত্তিক, যেটা সমাজকে, রাষ্ট্রকে, মানুষের জীবনকে বদলাতে পারে এবং শত্রুর সাথে মোকাবেলা করার প্রযুক্তি আবিষ্কার করতে পারে। তা না হলে এই মুসলিম সমাজ যে অন্ধকারে আছে, যে তিমিরে আছে, তার থেকে আরও ধীরে ধীরে নিমজ্জিত হবে এবং একটা সময়ে এই ইসলাম ধর্মই কিন্তু একটা সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে যাবে। আমরা চাই না মানুষের এই বিশ্বাস, কমন হেরিটেজ অফ ম্যানকাইন্ড, একটা ধর্মের প্রতি এই রকম কোনো আঘাত আসুক। আমরা চাই টিকে থাকুক সব ধর্ম মানুষের আত্মায়, মানুষের জীবনে, কিন্তু সেটা হোক মানুষের মুক্তির হাতিয়ার, মানুষকে জিম্মি করার হাতিয়ার নয়। জানি যেসব অদ্ভুত অদ্ভুত খবর জেনারেট হয় না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এই অদ্ভুত খবরগুলো আমাদের সময় জেনারেট হতো না। আমাদের বোধহয় দুর্ভাগ্য আর কি, মানে এমন এমন পিকুলিয়ার খবর। এবার গো ধরেছে ঢাকা ইউনিভার্সিটির কিছু ছাত্র রোজায় তাদের গরু খাইতেই হবে। এবং দেখেন নিউজটা, এর আগে কিছু অদ্ভুত নিউজ হয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির যখন ডাকসুতে আসলো, এরা গিয়ে বখাটে বুড়া মানুষটা পিটায় লাঠি দিয়ে, এরা গিয়ে বাচ্চা বাচ্চা পোলাপানরে কান ধরে উঠবোস করায়, তারপরে নানান রকম পিকুলিয়ার স্লোগান দেয়, যেগুলো ঢাকা ইউনিভার্সিটির পোলাপান স্লোগান দিবে বাংলাদেশের ইতিহাসের সেরা স্লোগানগুলো, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, এই স্লোগানগুলোর সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়। সেইখানে এমন সব জঘন্য স্লোগান উৎপত্তি হয়েছে এবং নারীদের মুখেও সেই স্লোগান দেখেছি। মানে একদম চোখ মুখ বন্ধ করে মনে হয় যে এই বিশ্ববিদ্যালয় আমাদের জীবনে দেখিনি। আজকে একটা নিউজ জেনারেট করেছে, বুঝছেন, এবং এই নিউজটা পড়ে আমার মনে হচ্ছে দুর্ভাগ্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের দেখে যেতে হলো। গরুর মাংস খাইতেই হবে, গরুর মাংস ছাড়া রমজান হয় না, ইফতার হয় না, ইবাদত হয় না, মনে হয় রোজা কবুল হবে না গরুর মাংস না খেলে। হেডলাইনটা হচ্ছে এরকম, মেনু থেকে গরুর মাংস বাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইফতার বয়কট। মেনু থেকে গরুর মাংস কেন বাদ দিল, সেই জন্যে ইফতার বয়কট করতে হবে। চিন্তা করেন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়। খবরটা চলেন একটু বিস্তারিত পড়ি। আঁকাবাঁকা হাতের লেখা একটা ছবিও আছে, ছবিটা আমি আপনাদেরকে দেখাবো। সেখানে লেখা হচ্ছে, বাৎসরিক ইফতারে গরু বাদ দেওয়া ইফতার বয়কট। কি গর্বের কাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেড়ে পেলে গরু বাদ দিছে গরুখুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপান, যে ইফতার বাদ দিতে হবে পবিত্র রমজান উপলক্ষে। প্রতি বছরের মতো এবারও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বার্ষিক ইফতারের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে দীর্ঘদিনের প্রচলিত মেনুতে পরিবর্তন এনে গরুর মাংস বাদ দিয়ে মুরগি সংযোজনের সিদ্ধান্তে ক্ষোভ ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের মধ্যে। এটা আবার নিউজ। ইতিমধ্যে বিভিন্ন হল, সংসদ ও সাধারণ শিক্ষার্থীরা ইফতার বর্জনের ডাক দিয়েছেন। ইসলামী ছাত্র শিবির আছে না ওখানে, গরু মাংস বাদ দিলে ইসলাম টিকে না। রোববার রাতে প্রভু স্ট্যান্ডিং কমিটির সভায় আগামী 4 মার্চ অনুষ্ঠিত ইফতারের মেনু চূড়ান্ত করা হয়। সবার শেষে জানানো হয়, এবারের ইফতারের মেনুতে গরুর মাংস রাখা হচ্ছে না, তার পরিবর্তে থাকবে মুরগির আইটেম। কি কষ্টের কাজ, বাঙালি গরু ছাড়া চলে না বাঙালি মুসলমান। সিদ্ধান্ত প্রকাশের পরপরই সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা। অনেকে 4 মার্চ ইফতারের টোকেন নিয়ে তা ফেরত দেওয়ার আহ্বান জানান। কেউ কেউ খয়রাতি ইফতার উল্লেখ করে প্রতিবাদ জানান এবং বিকল্পভাবে গরু ভোজের আয়োজনের আহ্বান জানান। চিন্তা করেন অবস্থা, গরু ইফতারের মেনুতে বাদ, তো ইফতার বয়কট। মানে এটার মধ্যে একটু সাম্প্রদায়িকতা আছে না? ঢাকা ইউনিভার্সিটি থেকে শুধু মুসলমানরাই পড়ে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নিরামিষী তারা পড়ে না। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের ন্যায্য প্রত্যাশা ও দাবিকে উপেক্ষা করে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। একটা হরতাল ডেকে দেখ, গরু কেন বাদ যাবে, একটা হরতাল ডেকে দেওয়া হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ কার্যনির্বাহী সদস্য মিফতাহুল হুসাইন আল ফারুক বলেন, ডিনস কমিটি ও প্রভু স্ট্যান্ডিং কমিটির সভায় শিক্ষার্থীদের দাবি গুরুত্ব পায়নি। রমজানে ক্লাস পরীক্ষা স্থগিত দাবি এবং ইফতারে গরুর মাংস সংযোজনের প্রস্তাবও অগ্রাহ্য করা হয়েছে বলে অভিযোগ করায়। রমজানে পড়াশোনা বাদ, আর নাহলে ইবাদত হবে না। ডাকসুর সমাজ সেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, ডাক্তার সমাজ এবি জুবায়ের বলেন, বিষয়টি অনেকের কাছে তুচ্ছ মনে হলো, এটি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? উপমহাদেশে গরুর মাংস অনেক সময় রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহৃত হয়। প্রশাসনের সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক প্রভাব থাকতে পারে। মানে হিন্দুরা বলে দিচ্ছে যে গরু রাখা যাবে না, আমরাও ইফতার করব, নেকি কামাবো, এই জন্যে। মানে চিন্তা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তার মতে উপমহাদেশে গরুর মাংস অনেক সময় রাজনৈতিক ইস্যু হয়। ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে জানান, গত বছরগুলোতে গরুর মাংস দেওয়া হলেও নতুন প্রশাসন তা বাদ দিয়ে মুরগির মাংস এনে দিয়েছে। মানে বিচিত্র বিচিত্র সব
কাণ্ড কারখানা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় এই গণ্ডিতে যে ঢুকেছে, এই গণ্ডি থেকে এই বিশ্ববিদ্যালয় কবে কিভাবে আর বের হয়ে আসবে? গরুর মাংসের জন্য ইফতার বয়কট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মানে ক্ষোভ জানায়, এর চেয়ে লজ্জার কিছু আছে? তাদের লজ্জা করে না যে গরুর মাংস ইফতারে নাই দেখে আমি ইফতার খামো না? এই ধরনের তারা এই ঢং ধরছে, এই ধরনের ভং ধরছে। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, আমার আলোচনার মূল ইস্যুটা হচ্ছে এইখানে। দিনকে দিন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয়ে শুধু কি শিক্ষা মানে পড়াশোনায় পাশ করলাম তাই? আর গত 1-1.5 বছরের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা কোথায় গেছে? একাডেমিক কার্যক্রম, এই যে বিদায় নিলেন ভিসি সাহেব, তিনি কোথায় নিয়ে দাঁড় করিয়েছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন।